হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু দেরি করে আসা হলো। আমরা একটু চ্যাম্পিয়ন লিগের ম্যাচ নিয়ে একটু কথা বলবো। তো সেখানে আমরা প্রথম যে ম্যাচ দুইটা হয়েছিল তার মধ্যে বার্সেলোনা এবং অ্যাথলেটিকোর ম্যাচ নিয়ে একটু কথা বলবো। সেখানে আসলে আমরা জানি সবাই যে বার্সেলোনা ঘরের মাঠে 2-0 গোলে পিছিয়ে পড়ার কারণে সেকেন্ড লেগে তাদের একটা বাড়তি চাপ ছিল যে অ্যাথলেটিকোর ঘরের মাঠে গিয়ে তাদের হারাতে হবে। ন্যূনতম 2-2 গোলের ব্যবধান থাকলে পরে তারা পেনাল্টি শুট আউট পর্যন্ত যাইতে পারবে। তো সেখানে 3-0 গোলের ব্যবধান, মানে 3 গোলের ব্যবধান না থাকলে পরে তারা ডিরেক্ট কোয়ালিফাই করতে পারবে না। তো সেই দৃঢ় মনোবল এবং প্রত্যয় নিয়েই হানসি ফ্লিকের দল মেট্রোপলিটনে গিয়েছিল। কিন্তু কি হলো, তারা জিতলো, বাট 2-1 গোলে। তো যার কারণে এই চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে একমাত্র দল যারা ম্যাচ জিতেও বাদ পড়ছে। তো আসলে ম্যাচটা বার্সেলোনা এই কোয়ার্টার থেকে বাদ যাওয়ার জন্য কি বিষয় এর সঙ্গে জড়িত সেটা হলো, আমরা বলতেই পারি যে দুইটা লাল কার্ড। ফার্স্ট লেগে ঠিক যে জায়গা থেকে একটা লাল কার্ড খেলো কুবার্সি, সেকেন্ড লেগে ঠিক একই জায়গা থেকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলো। একই রকম সিচুয়েশন। তো আসলে আপনি ম্যাচ তো হারবেনই। যখন ফার্স্ট লেগে আপনি লাল কার্ডটা খেলেন তখন আপনার ফার্স্ট হাফেই খেলেন, তো সেকেন্ড হাফ পুরোটাই ডিফেন্ড করা আসলে 10 জনের দল নিয়ে সম্ভব না। কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ আগেই কি করছিল, তারা মূল স্কোয়াডের অনেক প্লেয়ারদেরকে তারা মানে বিশ্রাম দিয়েছিল লা লিগার ম্যাচে। তো যার ফলস্বরূপ তারা মানে কি বলা যায়, পুরো ফিটভাবে পূর্ণ মনোবল নিয়ে বার্সার বিরুদ্ধে খেলতে গিয়েছিল। তো পুরো ফায়দাটা অ্যাথলেটিকো মাদ্রিদ উঠিয়ে নিয়েছে। আর আমরা জানি অ্যাথলেটিকো মাদ্রিদের আলভারেজ তিনি যে অসাধারণ ফ্রি কিকটা করেছিলেন, ঠিক ওই লাল কার্ডের যে ফাউলটা, ওই ফাউলটা থেকেই তিনি গোল করেছিলেন। আর পরের লেগে কি হলো, একই জায়গা থেকে লাল কার্ড দেখলো কিন্তু সেটা আর গোল হলো না। তো গার্সিয়া সেটা ঠিকই দিয়েছিল। যাই হোক, এটা আসলে কি বলা যায়, প্ল্যানিংয়ের অভাব, এবং আমরা বলতেই পারি যে হানসি ফ্লিকের যে হাইলাইন ডিফেন্সের যে মানে কি বলা যায় ফর্মুলা, এটা মনে হয় বার্সাকে ভোগাচ্ছে। হয়তো বা লিগে অনেকটা অ্যাডভান্টেজ দিচ্ছে, বাট এই চ্যাম্পিয়ন লিগ, কোপা দেল রে, বড় বড় মানে কম্পিটিশনে আসলে এই জায়গাটাই বার্সাকে পিছিয়ে দিচ্ছে কিনা এটা আসলেই ভাবার সময় এসে গেছে। তো আমরা একটু ম্যাচের স্ট্যাটটা দেখে নিই, তারপরে বাকি কিছু কথা বলি। তো দেখেন, আমরা অ্যাথলেটিকো ও বার্সার এই যে স্ট্যাটটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট লেগে তারা কিন্তু আসলে 2-0 গোলে পিছিয়ে ছিল। সেকেন্ড লেগে তাদের উদ্দেশ্য কী ছিল, 3-0 মানে 3 গোলের ব্যবধানে জিততে হবে। তো সেখানে তারা প্রথমে 2-0 গোলে এগিয়েও ছিল। এখন তারপরে লুকমান একটা গোল দেওয়ার পরে কিন্তু আসলে 2-1 গোলের ব্যবধান হলো, সেখানে অ্যাগ্রিগেট 3-2 হয়ে গেল। পরে অবশ্যই আমাদের ফেরান তোরেস একটা গোল দিয়েছিল যেটা আসলে বাতিল হয়ে যায়, যেটা কি বলবো, এই গোলটা নিয়মের বেড়াজালে পড়েই বাতিলটা হয়েছে, যদিও বিতর্ক আছে সেটা পরে বিষয়, নিয়মটা নিয়মই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বল পজিশনে অ্যাথলেটিকো মাদ্রিদ ছিল হচ্ছে 29% আর বার্সেলোনা 71%। ডেফিনেটলি বুঝতেই পারছেন যে বল কন্ট্রোলের দিক থেকে বার্সেলোনা কতটা এগিয়ে ছিল। অ্যাথলেটিকোর ঘরের মাঠে গিয়েও তারা 71%। এর একটা কারণ ছিল যে অ্যাথলেটিকো মাদ্রিদ যেহেতু 2-0 গোলে এগিয়ে ছিল ফার্স্ট লেগে, তো তারা একটু ডিফেন্সে বেশি মনোযোগী হবে, এরকমটাই আসলে ধারণা করা হয়েছিল। তো সেই হিসাবে এটা একটা প্রত্যাশিতই ছিল। শর্টসের দিক থেকে অ্যাথলেটিকো 15টা ছিল, বার্সেলোনা 15টা ছিল। শর্টস অন টার্গেটে অ্যাথলেটিকো মাত্র 5টা আর বার্সেলোনা 8টা। তো তার মানে বুঝতে পারছেন 8টা শর্টস অন টার্গেটের মধ্যে 2টা গোল, আর বাকিগুলো তাহলে ঠিকই দিয়েছেন হুয়ান মুসো। তো এইটা আসলে তাদের গোলরক্ষকের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স বলা যায়। 2টা লেগ মিলে তিনি অসাধারণ পারফরমেন্স করছেন। তারপরে আছে ফাউলের দিক থেকে অ্যাথলেটিকো ফাউল করছে 15টা, যেখানে বার্সা ফাউল করছে মাত্র 8টা। তো অ্যাথলেটিকোর এই 15টা ফাউলে আসলে দলেরই উপকার হয়েছে, কিন্তু বার্সেলোনার এই 8টা ফাউলের মধ্যে দলের ক্ষতিটাই হয়েছে সব থেকে বেশি।
যার লাল কার্ডের কারণেই আসলে দলকে বাদ করতে হলো। তো এই ফাউলটা আসলে যদি হয় দলের প্রয়োজনে তাহলে ঠিক আছে, যদি দলের প্রয়োজনের বাইরে কিছু হয়ে যায়, যে আপনি বেশি হাইলাইন ডিফেন্ডিং খেলতে গিয়ে উপরে উঠে খেলছেন, আপনার একজন প্রতিপক্ষের একজন স্ট্রাইকার ঢুকে পড়লো আপনার ডি বক্সের মধ্যে বা একটু ঢুকতেছে, ওই সময় আপনি পিছন দিক থেকে ধাক্কা মারতেছেন, আপনি অবশ্যই তাকে মার্ক করতেও পারতেছেন না, তো ঝামেলা তো হবেই। কর্নারের দিক থেকে অ্যাথলেটিকো 2টা কর্নার পেয়েছে, বার্সেলোনা 4টা। অ্যাটাক্সের দিক থেকে বার্সেলোনা অ্যাটাক করছে 136টা, যার মধ্যে ডেঞ্জারাস ছিল 71টা, আর অ্যাথলেটিকো অ্যাটাক করছে 78টা, যার মধ্যে ডেঞ্জারাস ছিল 31টা। তো এই হলো স্ট্যাট। তো এখানে আসলে বার্সার একটা সমস্যা ছিল, বার্সার সমস্যা হচ্ছে ইনজুরি। রাফিনিয়া যদি থাকতো এই ম্যাচে কি হতো, 2টা লেগ মিলে রাফিনা থাকলে ম্যাচটা আসলেই ঘুরে যেতে পারতো। কারণ আমরা যেন জানি লামিন ইয়ামালের সাথে আমাদের রাফিনিয়ার যে একটা বন্ডিং, সেটা ম্যাচটাকে পুরোটাই কন্ট্রোল করার জন্যই যথেষ্ট। লামিন ইয়ামাল তো যথেষ্ট ভালো খেলছে, মানে এই বয়সে এত ভালো পারফরমেন্স দেওয়াটা আসলে সো টাফ, যেটা সে দিচ্ছে এই মুহূর্তে। তো তাকে সাপোর্ট দেওয়ার মতো হয়তো ফেরান তোরেস সাপোর্ট দিয়েছেনও, কিন্তু মানে যেটা পর্যাপ্ত ছিল না। তো যাই হোক, হারতে হয়েছে এটাই ঠিক, কিন্তু আপনি যখন লা লিগা জিতবেন ঠিক আছে, কিন্তু লা লিগা জেতাটাই কি আপনার মতো বড় ক্লাবের, বার্সেলোনা তো বড় ক্লাবের, এটা তো আসলে শোভা পায় না। তার তো আরও বড় বড় টুর্নামেন্ট, যেমন আমাদের এই যে চ্যাম্পিয়ন লিগ বা ফিফা ওয়ার্ল্ড বিশ্বকাপ, যেটা মানে ক্লাব ওয়ার্ল্ড বিশ্বকাপ যেটা হয়, ক্লাব বিশ্বকাপ, এখানেও আপনাকে পারফরমেন্স করতে হবে, যদিও গতবার খেলতে পারেন নাই র্যাঙ্কিংয়ের জন্য। তো যাই হোক, আপনাকে 2014 সালের পর থেকে চ্যাম্পিয়ন লিগের কি যে একটা গেড়া করলে মানে বার্সেলোনা পড়ে গেছে। তো তাদের একটাই সমস্যা যে আমরা ওর কাছে হাঁটছি, তার কাছে হাঁটছি, এই যে একটা ধারাবাহিকতা, যে মানে কি বলা যায়, সেই সাউথ আফ্রিকার মতো এটা মানে গেড়া কলে আটকে গেছে। তো এখান থেকে বের হতে হবে, বের না হতে পারলে আসলে মানে কি বলবো, বার্সা ফ্যানদের জন্য খুবই হতাশাজনক। তো আমরা আশা করব নেক্সট টাইম, মানে নেক্সট সিজনে তারা এই তাদের যে ভুলগুলো ছিল এই মৌসুমে, সেই ভুলগুলো আসলে কাটিয়ে উঠে সামনের মৌসুমটা আরও ভালোভাবে শুরু করবে। আর বেস্ট লাক ফর লা লিগা। তো বলাই যায় লা লিগাটা তারা জিততে চলেছে, যদিও রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কোনো কম্পিটিশনে নাই। তো রিয়াল মাদ্রিদও চাইবে যে 9 পয়েন্টের ব্যবধান আমরা যত মানে কমানো যায়, যদিও বার্সার সাথে তাদের নিজেদেরই ম্যাচ আছে, বার্সা যদি ওই একটা ম্যাচও বার্সাকে হারাইতে পারে, এবং বার্সার বর্তমানে যে মানসিক অবস্থা সেটা যদি কোনোভাবেই যদি স্লিপ করে, তাহলে তো লা লিগাটা ফসকে গেল। আর রিয়ালেরও অবস্থা আসলে তো ভালো না, যে 2টা দলেরই একই অবস্থা বলা যায়, মানে 2 স্প্যানিশ ভাই ক্লাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমরা যারা বার্সা এবং মানে মাদ্রিদ ফ্যান আছি, সবাই আসলে সবার জন্যই মানে কি বলবো সমবেদনা, এবং বেটার লাক ফর নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।